স্পাইডার পাওয়ার আননোন মনস্টার। লেখক আরাফাত হোসেন আরমান। পাঠ ১। জ্যাক বাবা, আপনি এটা কি করলেন? আপনি জানেন এই ঔষধটা কোনো খারাপ মানুষের কাছে গেলে কি হবে? আব্রাহাম, তুমি কি বলতে চাও? আমি না ভেবে কি এই কাজ করব? এরপর বিজ্ঞানী আব্রাহাম একটা কাচের বয়াম আনলেন, যার ভিতরে ছিল একটা মাকড়সা। ডাক্তার জ্যাক শুধু চুপ করে দেখতে লাগলেন। জ্যাকের বাবা হলেন আব্রাহাম। আব্রাহাম একটা ভ্যাকসিন হাতে নিলেন, যাতে কিছু লাল রঙের ঔষধ প্রবেশ করালেন। তিনি ওই ভ্যাকসিনটা মাকড়সার শরীরে দিলেন। হঠাৎ করেই মাকড়সাটি লাল বর্ণের হয়ে গেল। বিজ্ঞানী আব্রাহাম বলেন, 5 বছর পরে যখন এই মাকড়সার ডিএনএ চেঞ্জ হবে, তখন কোনো মানুষের শরীরের ভিতরে প্রবেশ করালে ও ব্যক্তি অনেক শক্তিশালী হবে। 20 বছর পর, আমি আরাফাত। আমার পরিবার বলতে আমি, বাবা, আর দাদু। বাবার নাম জ্যাক, আর দাদুর নাম আব্রাহাম। তারা দুইজন সায়েন্টিস্ট। আমি একটি কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি হয়েছি। পরিচয় তো পেলেন, এবার গল্পে ফিরা যাক। আগামীকাল আমি পড়ালেখার জন্য আরেক শহরে যাব। তাই আজ বাবা আর দাদুর সাথে একটু আমাদের শহরটা ঘুরতে যাব। বিকালে, দাদু দাদু তুমি রেডি তো? আমি হুম দাদু। বাবা চলো। বাবা চলো। এরপর আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে চলতে হঠাৎ ব্রিজের কাছে থেমে গেল। দাদু, ড্রাইভার গাড়ি থামালে কেন? ড্রাইভার, জানি না স্যার, আপনারা একটু গাড়ি থেকে বের হন, আমি দেখছি। আব্বু, ওকে। এরপর আমরা গাড়ি থেকে বের হলাম। ড্রাইভার গাড়ি ঠিক করতেছে আর আমরা ব্রিজটা ঘুরে দেখতেছি। হঠাৎই যে ঘটনা ঘটেছে তা আমি মানতেই পারলাম না। আমাদের গাড়িটি হঠাৎই ব্লাস্ট অর্থাৎ বিস্ফোরণ হয়। ড্রাইভার সেখানেই মারা যায়। কিছু বুঝে ওঠার আগেই একটা বড় ট্রাক এসে ধাক্কা দেয় বাবাকে। আর হঠাৎই আমাদের আশপাশে অনেকগুলো লোক ঘিরে পেলে। লোকগুলোর ভিতর থেকে বাধা অবস্থায় নিয়ে আসে বাবাকে। আমি কিছু করতে যাব তার আগেই একটা লোক বাবার মাথায় গুলি ঠেকিয়ে বলে, কাছে আসলেই তোর বাবাকে শেষ করে দিব। আমারা আর কাছে এগালান না। হঠাৎ ভিড় থেকে একটা লোক বেরিয়ে এলো, যাকে দেখে আমরা অবাক। সে আর কেউ না, বাবার ল্যাবের একজন সায়েন্টিস্ট, যার নাম রোহান, বাবার খুব বিশ্বস্ত লোক। রোহান, ওই সায়েন্টিস্ট, তোদের ওই ঔষধটা আমাকে দে, আমি অনেক শক্তিশালী হতে চাই। বাবা, বেঈমান, আমার প্রাণ থাকতে কারো কাছে ঔষধটা দিব না। রোহান, হাহা হো হো, তাহলে মর। এই বলে সে একটা বুলেট বাবাকে শেষ করে দিল। চোখের সামনেই বাবাকে শেষ করে দিল, কিন্তু কিছু করতে পারলাম না। হঠাৎ আমাকে বুলেট মারবে তার আগেই দাদু সামনের লোকগুলোকে ধাক্কা দিয়ে আমাকে নিয়ে ব্রিজ থেকে পালিয়ে গোপল মানে ঝাঁপ দেয়। পানিতে পড়ার পর আমার জ্ঞান হারিয়ে ফেলেলাম। যখনই জ্ঞান ফিরে, নিজেকে একটা বেডে আবিষ্কার করি। পানিতে পড়ার পর আমার জ্ঞান হারিয়ে ফেলেলাম। যখনই জ্ঞান ফিরে, নিজেকে একটা বেডে আবিষ্কার করি। সামনে দাদুকে দেখলাম, কিন্তু পরক্ষণেই বাবার কথা মনে করে আমার চোখে কষ্টে ও রাগে পানি চলে এলো। দাদু, কেঁদো না দাদু ভাই, তোমাকে এর প্রতিশোধ নিতে হবে। শাস্তি দিতে হবে ওই শয়তানদের। তোমসকে ভেঙে পড়লে হবে না। আমি কি পারবো? দাদু, তোমার উপর আমার বিশ্বাস আছে। তারাই তো সংখ্যায় বেশি। দাদু, আমি আবারও বলছি, তোমাকে ভেঙে পড়লে হবে না। তুমি কি তোমার বাবার খুনির শাস্তি দিবে না? হঠাৎ বাবার কথা মনে করে ক্রোধে বললাম, হ্যাঁ দাদু, আমি পারবো। দাদু, এখন এই খাবারটা খেয়ে নাও। বিকলে তোমাকে একটি উপহার দিব, যা তোমার খুনিকে মারার জন্য সাহায্য করবে। আমি, আচ্ছা ঠিক আছে দাদু। অন্যদিকে, লুসিফার অব ডার্ক ওয়ার্ল্ড। কিং এলিন আর মাত্র 1 মাস, আমাদের ছেলে তার অর্ধেক শক্তি পাবে। এলিসা হুম, তাহলে খুব তাড়াতাড়ি আমার মুক্তি পাবো। কিং এলিন হুম মমম অসহায় ভাবে। এদিকে, বাংলাদেশে। রোহান, না না না, এ হতে পারে না। ওই শালা সায়েন্টিস্ট আমাদের ফাঁকি দিয়ে কিভাবে পালিয়ে গেল? তোমরা কিছুই করতে পারোনি। তোমাদের দিয়ে কিছুই হবে না। এই বলে রোহান তার রাগে সামনে থাকা একটি লোককে গুলি করে মেরে ফেলে। ওই লোকদের মধ্যে একজন বলে, কামরুল বসো, আমাদের একটা সুযোগ দেন প্লিজ। আমরা ওদের খুঁজে দিব। রোহান, ওকে শেষ সুযোগ কিন্তু।
কিছু না করতে পারলে উপরপ চলি যাবি। কামরুল আচ্ছা বসো। এরপর কামরুল চলে গেল। এদিকে আমি হালকা একটু সুস্থ হওয়ার পর কোথায় আছি তা দেখার জন্য রুমের বাইরে গেলাম। গিয়ে দেখি এটা একটা ল্যাব। আমি বাবার অনেক ল্যাব দেখেছি কিন্তু এই ল্যাবটা আজকে দেখেছি মনে হয়। হঠাৎ কোত্থেকে দাদা এসে বলে তোমার সকল প্রশ্নের উত্তর আমি বলতেছি। আসলে এটা আমাদের একটা গোপন ল্যাবের কথা, তোমার বাবা আর আমি ছাড়া কেউ জানি না। এটাতে আমাদের একটা গোপন এক্সপেরিয়েন্ট আছে যা কোনো মানুষের ডিএনএ এর সাথে সংযুক্ত হলে সে ব্যক্তি অনেক শক্তিশালী হবে। আর এটার কথা জেনে যায় রোহান, তাই সে শক্তিশালী হতে এরকম করে। আমি তোমাকে ওই ঔষধটা দিব দাদু ভাই। তুমি তোমার বাবার খুনের প্রতিশোধ নিবে। আর কথা দাও তোমার শক্তি দুর্বলদের উপর দেখাবে না, ভালো কাজে ব্যবহার করবে। আমি ইনশাআল্লাহ দাদু, আমি তোমার কথা রাখব। দাদু চলো খাবার খেতে। আগামীকাল দেখবেন আরাফাত এর শক্তি। আমি ইনশাআল্লাহ দাদু, আমি তোমার কথা রাখব। দাদু চলো খাবার খেতে। তারপর আমি খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে গিয়ে একটি রেস্ট নিলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না। বিকেলে দাদুর ডাকে ঘুম ভাঙ্গে। দাদু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসে। আমি আচ্ছা দাদু, 10 মিনিট সময় নিয়ে আসছি। দাদু হুম। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর দাদুর পিছে পিছে গেলাম। দাদু আমাকে একটা রুমে নিয়ে গেল। দরজাটা খুব অদ্ভুত, দাদু দরজাতে ফিঙ্গার দিল। হঠাৎ দরজা থেকে সাউন্ড আসে, ওয়েলকাম মি আব্রাহাম, ইউ আর আনলক ডোর। কিছুক্ষণ বাদেই দরজাটি খুলে যায়। আমি শুধু দেখতে থাকি। আমার ভিতরে ঢোকার সাথে সাথে দরজাটা আটকে যায় নিজে থেকে। আমারা একটা রুমে। রুমটায় শুধু মাকড়সার ডিজাইন করা ফ্রেম। হঠাৎ দাদু একটা প্যাটার্ন সরালো, সাথে সাথে একটা দরজা দেখা গেল। দাদু আবার আগের মতো দরজাটি খুলল। আমি দাদু, ওইখানে মাকড়সার ফটো কেন? দাদু থা বা বলে চলো, একটু পর বুঝতে পারবে। এরপর আমরা যে রুমে ঢুকলাম এটা একদম খালি। শুধু দেয়ালের একপাশে একটা কিবোর্ডের মতো জিনিস দেখা যাচ্ছে। দাদু ওইখানে গিয়ে কিছু ছাপল। আর হঠাৎ রুমের ভিতর থেকে একটা ডাকনা খুলে গেল। আল আবার ভয়ে চাসল, ওয়েলকাম ইউ আন্ডারগ্রাউন্ড। দাদু, ভিতরে ঢুকো। আমি হুম দাদু, এত কিছু মোর মাথায় পাগল করে দিচ্ছে। দাদু, প্রযুক্তির যুগে কি করা না যায়। এরপর আমি ভিতরে ঢুকলাম নিচে একটা সিঁড়ি দিয়ে। আবার সামনে আরেকটা দরজা। এবার দাদু দরজায় উপরে 1 ফোঁটা রক্ত দিল। আবার ভয়ে চাসছে, ওয়েলকাম মিস্টার আব্রাহাম অফ হিডেন রুম। দরজাটা খুলে যাওয়ার পর দেখি একটা গবেষণাগার, এটা কিন্তু চারদিকে শুধু মাকড়সাল জালের বাসা। দাদু বাসা সরিয়ে একটা বড় বাক্সের কাছে গেল আর পাশের থেকে একটা টিপ নিয়ে তাতে অনুমানিক 10 গ্রাম রক্ত নিয়ে তা বাক্সের একটা ছিদ্রে ঢেলে দিল। আর বাক্সটি খুলে গেল। ওয়েলকাম টু স্পাইডার ডিএনএ। এরপর দাদু বাক্সের থেকে যা বের করলেন তা দেখে আমি অবাক। এত মাকড়সার রহস্য ঘাটতে পারছি না এটা দেখে। আরও মাথা গরম। দাদু একটা বাক্স বের করল, যার ভিতরে আছে একটা কাচের বয়াম। আবার বয়ামের ভিতরে একটা মাকড়সা। খুব অদ্ভুত মাকড়সা। মাকড়সাটি খুব অদ্ভুত। এরকম মাকড়সা কখনো দেখিনি। মাকড়সাটি দেখতে একেবারে লাল বর্ণের। দাদু চিমটি দিয়ে মাকড়সাটি নিল। আমাকে বলল, যাও ওই বেডে শুয়ে পড়ো। আমিও কথা বাড়ালাম না, পাশে থাকা বেডে শুয়ে গেলাম। দাদু একটা ভ্যাকসিন সিরিজ নিয়ে মাকড়সার শরীর থেকে কিছু টানল। দেখতে লাল ও সাদা কালারের মিশ্রণ। এরপরও দাদু আমার কাছে এলো, দাদু প্রস্তুত তো দাদু? আমি হুম। তারপর দাদু ওই ভ্যাকসিনের তরলটা আমার দেহে দিল। প্রথমে কিছু ফিল করিনি। 30 মিনিট পর হঠাৎ আমার মাথা ঘুরতে লাগলো। চোখে ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি, আমার দেহের কিছু নাড়াতে পারছি না। এখন আবার আমার পুরো শরীর ব্যথা করতে লাগলো। এত ব্যথার চোটে আমি চিৎকার দিতে শুরু করলাম। কষ্টে চোখের পানি ঝরতে লাগে। আজব করার বিষয়, আমার শরীর হঠাৎ লাল হয়ে যায়। কিছুক্ষণ পর আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। এদিকে দাদু আরেকটা বাক্স খুলে আর ভাবে, যাক আমাদের আর চিন্তা রইল না।
তিনি ওই বাক্স থেকে 3টা আজব স্যুট বের করে। একটা লাল কালারের, আরেকটা কালো, আবার আরেকটা সাদা কালারের। এদিকে অচেনা এক জায়গায় বন্দি করে রাখা হলো অনেককে। তারা অনেক খুশি। তাদের মধ্যে একজন, আর মাত্র কয়েকদিন, 2 অয়জন, সে আবার আসবে, আমাদের মুক্তি করবে। এদিকে বাংলাদেশ, রোহান শহরের যুবতীদের তুলে তুলে আনে আর সারা রাত তার শান্তি মিটিয়ে তান্ত্রিকদের সাহায্যে তাদের বলি দেয়। রোহান, সৌরভ, আজকে কয়টারে আনছিস? সৌরভ, ভাই আজকে 5টা মাল আনছি, যার ভিতরে একটা হলো এই এলাকার ওসির মেয়ে। রোহান, আজকে তাহলে খেলা জমবে। প্রভুকে খুশি করাতে পারলে আমাকে অনেক শক্তি দিবে, হা 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 হা। সৌরভ, বসো। তাহলে বস, আমার বক্সিসটা? রোহান, দাঁড়া, এই নে, পুরো 5 লাখ আছে। আর শোন, কালকে আমাবস্যার রাত, কালকের ভিতর 100টা যুবতী আনতে পারলে তোকে 5 কোটি দিব। সৌরভ, এই ব্যাপার, বসো। হয়ে যাবে, আপনি শক্তিশালী হন আর আমি সম্পদশালী হই। রোহান, হা হা হা, এই কারণে তোকে আমার ভালো লাগে। 2 দিন পর আজ আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরার পর আমি নিজেকে দেখে অবাক, আমাকে আগের চেয়ে শক্তিশালী লাগছে। আমার শরীরের অনেক পরিবর্তন ঘটে। এসব ভাবতেছি আর হঠাৎ দাদুর ডাকে গোড় ভাঙ্গে। দাদু, অবশেষে তুমি তোমার শক্তি পেলে। আজ থেকে তুমি তোমার পথে বের হবে। আর বুঝে যাবে যে তোমার কি শক্তি। আজ থেকে তোমার নাম SPIDERBOY। চলো, তোমাকে একটা উপহার দিচ্ছি আমি। আচ্ছা চলো। এরপর দাদু একটা কাচের বাক্স আনলো। দাদু, এই নাও, এখানে 3টা স্যুট। এগুলা তোমার উপকার করবে। আমি, ওয়াও, দাদু কি সুন্দর। দাদু, চলো, তোমাকে বিদায় দিচ্ছি, তোমার কাজ সফল হলে আবার দেখা হতে পারে। আমি কিন্তু দাদু, তুমিও আমার সাথে চলো। দাদু, যা বলছি তা করো। আমি, চলো। দাদু, ওয়েট, তোমার স্যুটটা একটা করে দেয়। তাহলে যখন যে ড্রেস পরতে চাইবে তাকে ডাকবে। ওকে। আমি, এই নাও। দাদু, কাজ শেষ, চলো। আমি, এরপর আমি দাদুর থেকে বিদায় নিয়ে বের হলাম নতুন জীবনের ও আমার সফলতার উদ্দেশ্য। আজ থেকে আমি দাঁড়ালাম অন্যায়ের বিরুদ্ধে। সবাই বুঝবে যে স্পাইডার বয় কতটা ভয়ঙ্কর। প্রতিশোধ আমার মাথা গরম করে দিচ্ছে। রোহান, স্পাইডার বয় ইজ কামিং। আজকের প্রশ্ন: 1. রোহান কার থেকে শক্তি পাবে? 2. বন্দিরা কার অপেক্ষা করছে? 3. আরাফাত কিরকম ভয়ঙ্কর হবে? এরপর আমি আমার জরুরি কাগজপত্র নিয়ে চলে এলাম বাস স্টেশনে। পথ আমার চট্টগ্রাম টু ঢাকা। যাই হোক, বাস চলে এলো গন্তব্যে। আর আমার কাছে আছে একটা ডেবিট কার্ড। আমি টা 10,000 তুলে একটা বাসা বুকিং করলাম। বাসাটা 5 তলা বিশিষ্ট। আমি একদম উপরে একটা ঘর নিলাম যেন কোনো কাজে সুবিধা হয়। আমার রুমটা সাজানো শেষ। এখন হোটেলে গিয়ে কিছু খেয়ে গেলাম একটা শপিং মলে। মলে ঢুকতে যাব তার আগেই খেলাম একটা ধাক্কা। বাট আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে পড়ে নাই, আমি পড়ছি। মেয়েটার দিকে তাকিয়ে 1000 ডিগ্রির ক্রাশ খাইছি। বাবারে, কি কমু, মানুষ না অন্য কি। হারিয়ে গেলাম তোমার মায়াবী মুখে। দৃষ্টি রইল মোর তোমারই চোখে। এতক্ষণ আমি ঘোরের ভিতর ছিলাম, হঠাৎ মেয়েটির ডাকে ঘুর ভাঙ্গে। মেয়েটি, ওই ছেলে কি দেখ। কখন ডাকছি শুনো না কেন? আমি, না মানে হ্যাঁ বলেন। মেয়েশ্রী। আমি কেন? মেয়ে আসলে আমি ইচ্ছা করে ধাক্কা দেয়নি। আমি, ইটস ওকে। মেয়ে, আমি সুমাইয়া। আর তুমি? আমি আরাফাত। সুমাইয়া, আমরা কি বন্ধু হতে পারি? আমি শিওর। সুমাইয়াকে ছোট করে সুমু বলবো, ওকে চলো শপিং করি। এরপর আমরা অনেক কিছু কিনলাম। এরপর সুমাইয়ার থেকে বিদায় নিলাম, তার আগে সুমু আমার নাম্বারটা নিল। আমি বাসায় চলে এলাম, ভাবছি কালকে একটা কলেজে ভর্তি হব, পড়ালেখাটা চালিয়ে যাব। রাত্রে আমার হঠাৎ মাথা ব্যথা করতে লাগলো। হঠাৎ করেই আমার হাতে নজর পড়ল, একি আমার হাত লাল হয়ে গেল। বাট হাতে একটি শক্ত লাল জাল। জালটি মাকড়সার জালের মতো, খুব অদ্ভুত। পরক্ষণে আমার ভাবনা পাল্টে গেল। কারণ এইটাই আমার শক্তি। মনে মনে একটা বুদ্ধি এলো, আজ থেকে আমার শক্তির ব্যবহারটা জানতে হবে।
হঠাৎ আমি জ্ঞান হারালাম। রাত 2টায় আমার জ্ঞান ফিরে। আমি ভাবছি এটা মূর্খম সুযোগ। তারপর আমি ওই শ্যুটটা পরলাম আর লাল শ্যুটটাকে অন করলাম। হঠাৎই আমার ইন্দ্রিয় শক্তি বেড়ে গেল, আমি ছাদে গেলাম। আর ছাদের নিচের দিকে খুব সহজ লাগছে, আমি দিলাম লাফ। আমি মনে করছি আমার ক্ষতি হবে। বাট ফুলের টোকাও কিছু হয়নি। আমি নির্জন একটা জায়গায় চলে এলাম, মানে জঙ্গলে। চেষ্টা করতেছি হাত থেকে জাল ছুঁড়ে মারতে, কিন্তু সফল হচ্ছি না। জিদ করে গাছে একটা লাথি দিলাম। আরে অবাক করা বিষয়, আমার পায়ের আঙ্গুল থেকে কিছু লাল জাল বেরিয়ে আমার পা শোকারে আটকে দেয়। কিন্তু পাটা জালের সাথ আটকে যায়ায় ছুটাতে পারছি না। তাই শক্তি দিয়ে দিলাম একটা টান, আরিব্বাস গাছ সহকারে পড়ে গেছে। আমার গায়ে এত শক্তি ভাবা যায়? তাও তো সফল হলাম জাল বের করতে। এভাবে পা থেকে অনেক জাল বের করলাম। কিন্তু হাত থেকে পারছি না। কিন্তু নিজের মনকে শান্ত করে বলি, স্পাইডার বয়, তোকে পারতে হবে। তোর মা, বাবা, দাদুর জন্য হলেও পারতে হবে। পারতে হবে গরিব দুঃখীর জন্য। তারপর আমি জালকে অনুভব করে হাতকে ধাক্কা দিলাম আর আমার হাত থেকে লাল জাল বের হলো। এভাবে আরও ট্রেনিং করলাম। পরে সব স্যুট দিয়ে চেষ্টা করলাম। আসলে এই শ্যুটগুলোর অনেক উপকার আছে। সাদাটা থেকে সাদা জাল বের হয়, এটা দেখতে সুন্দর। লালটা থেকে লাল, এটা অনেক মজবুত। কালোটা থেকে কালো জাল, এটা সব থেকে শক্তিশালী ও মজবুত। আজ 3 দিন প্র্যাকটিসে এখন আমি জাল দিয়ে এক ভবন থেকে আরেক ভবনে যেতে পারি। আমি বিল্ডিং বেয়ে মাকড়সার মতো উঠতে পারি। আর এই কদিন সুমাইয়ার সাথে অনেক ভালো সম্পর্ক হলো। আর 1 সপ্তাহ পর আমার 18 বছর পূর্ণ হবে। আর কালকে আমি কলেজে যাব, কারণ কলেজের 5 দিন কালকে। আগামীকাল থেকে কলেজে যাব, তাই আজকে ঘুরে বেরিয়ে কাটালাম দিনটা। রাতে একটা নির্জন পথে হাঁটতে লাগলাম, হঠাৎ পাশের গলিতে দেখি কয়েকজন লোক কিছু মেঘ নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝার জন্যে স্পাইডার রূপে তাদের কাছে গেলাম। কাছে গিয়ে আমি অবাক, কারণ এ আর কেউ না, রোহানের খাস চেলা সোর্ব। আমি কিরে সোর্ব, এদের নিয়ে কই যাস আর তোরা ভালো হলি না? সোর্ব কেরে তুই? তোর এরকম ড্রেস আপ কেন? আর আমাদের কাজে বাধা দিলে তোকে একদম পরপারে পাঠিয়ে দিব। আমি হা হা হা। তোরা এখন আমার সমানে আসছনি। IAMKINGOFSPIDERBOYGANG অ্যান্ড আই এম স্পাইডার বয়। সোর্ব যত্ত সব এই তোরে একে মেরে ফেল। আমাকে যখন মারতে যাবে তখনই আমি সবাকে জালে আটকে পেলি। সোর্ব ভয় আমার পা জড়িয়ে বলে, ভাই আমাকে মাপ করে দেন, আর করব না। আমাদের মারবে না। আমি তোদের ক্ষমা করতে পারি এক শর্তে। সোর্ভ কি? আমি আজ থেকে ভালো কাজে তোদের ক্ষমতা ফেলবি। আর রোহানের কাজ ছেড়ে দিবি। গরিব দুঃখীদের হেল্প করবি। সোর্ভু ভাই, সত্যি তো আগে অনেক খারাপ কাজ করছি, কথা দিচ্ছি আজ থেকে ভালো হয়ে যাব। আজ থেকে আমরা আপনার গ্যাংয়ে যুক্ত হলাম। আমি ওকে। আজ থেকে আমাদের গ্যাংয়ের নাম SPGANG। আজ থেকে আমরা হব ভয়ঙ্কর। খুব। সৌরভ হোম ভাই। ভাই আপনি কি মানুষ নাকি না, মানে আপনার গায়ে অদ্ভুত পোশাক। আমি এগুলা রহস্যই থাকুক। আর তোদের আমি সময়মতো ডাকবো, এখন এদের দিয়ে আয়। সৌরভ ওকে ভাই। এরপর আমিও চলে এলাম বাসাতে, এসে ঘুমিয়ে পড়লাম। এদিকে কামরুল ভাই, আমরা তাদের পাইনি। রোহান তাদের শক্তি আর আমার লাগবে না। হা হা হা। তারপর ও আমার লোক, এত কাছে আগে ভাবিনি। তোকে বাঁচিয়ে রাখলে আর হবে না। কামরুল প্লিজ ভাই। আমাকে আর কিছু বলতে পারল না, তার আগেই রোহান কামরুলকে মেরে ফেলল। গভীর রাত, একটি মূর্তির পাশে পূজা করছে রোহান। তার পাশে আছে প্রায় অনেক ছোট শিশু। আজ এ দই রক্ত দিয়ে খুশি করা হবে প্রভুকে। রোহান একটা বিশাল ড্রামে আনে আর একে একে নির্মমভাবে মারে সকল শিশুকে। আর সকল রক্ত ওই ড্রামে ডালে। কিছুক্ষণ পর সে বিড়বিড় করে কিছু পড়তে লাগল। তারপর সে ওই রক্তগুলা কিছু ঢেলে দেয় ওই মূর্তিতে। হঠাৎই চারদিকে অন্ধকার হয়ে আসে। আর অন্ধকার থেকে শব্দ আসে, আমি রিংমাস্টার গরজিলা। তোর দানে আমি খুশি, বল কি চাস? রোহান প্রভু, আমি শক্তিশালী হতে চাই। গরজিলা হাহা, ওকে, আমি তোকে কিছু শক্তি দিচ্ছি। তবে যদি তুই আমাবস্যার রাতে আমাকে খুশি করাতে পারছ, তাহলে আরও শক্তি দিব।
রোহান ওকে। কিছুক্ষণ পর কিছু ধোয়া রোহানের শরীরে ঢুকে। এদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম। তারপর কলেজে গেলাম। প্রথম দিন তাই একটু টায়ার্ড লাগছে। যাকগে কলেজে গিয়ে একটা গাছের নিচে বসলাম। দেখলাম কিছু মেয়ে আমার দিকেই আসছে, তাদের ভিতর একজনকে দেখে আমি অবাক। সে আর কেউ না, আমার ক্রাশ সুমাইয়া। আজকে একদম অপরূপ লাগছে। আবারও ক্রাশ নামক বাস খাইছি। সুমাইয়াত্রী আরাফাত, কি দেখছো? আমি মনে মনে তোমাকে। সুমুয়ারে কই হারিয়ে গেলে? আমি কি কিছু না? তুমি এই কলেজে? সুমুহ, আমি কলেজে পড়ি। আমিও হো। এরা কারা? সুমু আমার বান্ধবী। আমি তারপর সবার সাথে কথা বললাম। ক্লাস করার পর সুমু বলে চলো আরাফাত কোথা থেকে ঘুরে আসি। আমি চলো। এরপর আমি একটা পার্কে গেলাম। ঘুরতে ঘুরতে দেখি কিছু ছেলেপেলে কতগুলো গরিবকে মারছে। আমার রাগ উঠে গেল। সৌরভকে মেসেজ করে দিছি সব। আর আমি আর সুমু সেখান থেকে চলে এলাম। সোরভরা মুখে স্পাইডার মাস্ক দিয়ে ওদের কাছে গিয়ে ইচ্ছামতো মারল। সবাই অবাক, কারণ এই গ্যাং আজ পর্যন্ত কেউ দেখেনি। এদিকে আর মাত্র দুদিন পর আমার 18তম জন্মদিন। ভাবছি এই বিশেষ দিনে সুমুরে প্রপোজ করমু। অন্যদিকে কোনো এক অভিশপ্ত জঙ্গলে লুসিফার চোখের পানি ফেলছে আর আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কবে আসবে তুমি? আমি তোমার পিতা মাতাক বাঁচাতে পারলাম না স্পাইডার লুসিফার। আমার হাতে কিছু করার নাই। আজ হাজারটি বছর আমি এই জঙ্গলে তোমার অপেক্ষায়। স্পাইডার লুসিফার, তোমাকে তোমার শক্তি দিব, সাথে আমারটাও। রাজ করবে এই ওয়ার্ল্ড। প্রতিশোধ নিবে তুমি। এগুলা ভাবছে আর অট্ট হাসিতে মেতে উঠছে লুসিফার। আমি পরের দিন সকালে কলেজে। আমি সুমু, আগামীকাল আমার বার্থডে, তোমাকে ইনভাইট। সুমু, তাহলে কাল তোমাকে একটা সারপ্রাইজ দিমু। আমি আচ্ছা ঠিক আছে, চলো ক্লাসে যায়। সুমু চলো। বিকালে একটু টিভি দেখলাম। হঠাৎ একটা চ্যানেলের খবরে দেখি ব্রেকিং নিউজ, গত কিছু মাস ধরে হারিয়ে যাচ্ছে শহরের সকল মেয়ে। তাদের কেউ খুঁজে পাচ্ছে না। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলের পাশে থাকুন। তারপর আমি সোরভরে ফোন করছি, টিভিতে খবর দেখছস? সোরভ, হুম। আমি কার হাত থাকতে পারে? সোরভ, এখনো বুঝেন নাই ভাই। আমি না। সোরভেগুলা সব রোহানের কাজ। আমি তাহলে কাজে লেগে পড়। এদিকে এলিন, জানি না পিতা লুসিফার কই আছে। এলিশা হয়তো আমাদের মতো দুর্ভাগ্যে। এলিন, পিতার সাথে আবার দেখা হবে যদি আমাদের ছেলের যেদিন আসে। এলিশা, হুম। কাল ছেলের জন্মদিন, কালকে লুসিফার পিতা একবার তার নাতিকে দেখবে। অন্যদিকে লুসিফারও, হ্যাপি বার্থডে দাদুভাই, কালকে স্বপ্নে একবার দেখা হবে। যদি আবারও দেখা পায়। এদিকে আজ আমার জন্মদিন। আজ আমার থেকে কিরকম যেন লাগছে। যাক, আমি রেডি হয়ে কলেজে গেলাম। আর দেখি সুমু দাঁড়িয়ে আছে। আমি, কেমন আছো? সুমু, ভালো, তুমি? আমি ভালো। সুমু, আচ্ছা চোখটা বন্ধ করো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। আমি এতে চোখ বুজা লাগেনি। সুমু, যা বলছি তা করো। আমি, হুম, চলো। এরপর সুমু আমাকে নিয়ে গেল। সুমু এবার চোখ খোলো। আমি চোখ খোলার সাথে সাথে সুমু ও তার বান্ধবী, হ্যাপি বার্থডে ডিয়ার আরাফাত। আমি তো খুশি হয়ে সুমুরে ঝরিয়ে দৌড়লাম। পরক্ষণে খেয়াল করতে লজ্জায় ছাড়িয়ে দিলাম। সুমু, লজ্জা পেত হবে না, চলো কেক কাটি। আমি, চলো। তারপর সবাই কেক কাটলাম। মজা করলাম। হঠাৎ সুমু যা করলো, আমি অফাক থুকু অবাক। সুমু, সেদিন তোমায় প্রথম দেখাতে এই মনে জায়গা দিয়ে ফেলি। ভয় বলতে পারিনি যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমি তোমার রাজ্যের রানী হতে চাই। ILOVEYOUARAFAT। আমি তোমাকে লাভ করি না। সুমুকেন। আমি লাভ করি না। কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। সুমু আমাকে জড়িয়ে ধরে আর বলে, কুত্তা, আমি তো ভয় পেয়ে গেলাম। আমি কয়, কি? সুমু, হুম। চলো আজ সারাদিন ঘুরবো। এরপর আমরা সারাদিন মজা আনন্দে কেটে দিলাম। রাত এসে ঘুমিয়ে পড়লাম। চারদিকে অন্ধকার, এতই অন্ধকার তা কিছুই দেখা যাচ্ছে না। আমার স্যুট অন করলাম, তাও কিছু করা যাচ্ছে না।
বুঝতেছি না, আমি তো ঘরে ছিলাম, তাহলে কি এটা স্বপ্ন? হাতে চিমটি কেটে দেখলাম স্বপ্ন হতে পারে না, কিন্তু আমি এখানে কেন? হ্যাপি বার্থডে ডিয়ার স্পাইডার লুসিফার। আমি কে বলছেন? আমি তোমার দাদা লুসিফার অফ দ্য ডার্ক। আমি কি বলছেন? আপনি আমার দাদা হলে ওরা করা? লুসিফার এত কিছু বলতে পারবো না। তবে ওরা তোমার আপন নয় আর তুমি কোনো সাধারণ মানুষ নই। আমি কি বলছো? আমাকে এখানে কেন আনছো? লুসিফার, তোমার যে শক্তি ছিল তার কিছুটার আজকে সিল ভাঙছে। এবং তা দিতে এসেছি। আর এই বলতে এসেছি যে সাবধান থাকবে, কারণ সামনে তুমি যাদের আপন ভাবো তারাও তোমার সাথে ঘাতকতা করবে। আমি এখন তাহলে? লুসিফার, তোমার শক্তিকে আয়ত্তে আনতে হবে। আমি হুম। লুসিফার, চোখটা বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম এবং লুসিফার ডাডোর থেকে কিছু কালো ধোয়া জাল আকারে আমার শরীরে ঢুকে। আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা খোলা মাঠে পায়। আমার সামনে আমার মতো 6টা মানুষ। হঠাৎ তারা বলে উঠে, এক মাস্টার, আমি আপনার ফায়ার স্পাইডার সত্তা। আপনার শরীরে ঢুকার অনুমতি দেন। 2, আমি আপনার আইস স্পাইডার সত্তা। 3, আমি আপনার লাইটিং স্পাইডার সত্তা। 4, আমি আপনার ডার্ক স্পাইডার সত্তা। 5, আমি আপনার স্পিড স্পাইডার। 6, আমি আপনার মেক স্পাইডার সত্তা। তারপর আমি তাদের শরীরে ঢুকার অনুমতি দিলাম। আফটার 5 মান্থ, এখন আমি আমার শক্তিকে অনেকটা কন্ট্রোল করতে পারি। এখন আমি লাল, কালো, সাদা জাল ছাড়াও অনেক ম্যাজিক্যাল জাল তৈরি করতে পারি। যেমন ফায়ার, লাইটিং, ডার্ক, আইস ইত্যাদি জাল তৈরি করতে পারি। আমার স্পিড সত্তার কারণে আমার স্পিডও বেশি। আর এখন আমি আমার ইচ্ছামতো মাকড়সাও হতে পারি। প্রত্যেক সত্তা যেরকম আলাদা তখন তাদের রূপও আলাদা হয়। এখন আমি আমার ইচ্ছামতো মাকড়সা মেক করতে পারি ও তাদের মন মতো কমান্ড দিতে পারি। যাক, আমার ও সুমুর ভালোবাসা আরো দীর্ঘ হলো। আর হ্যাঁ, আমি ভাবছি এখন আমার গ্যাংদের নিয়ে। আমরা চাই আগামীকাল রোহানকে অ্যাটাক করব, প্লাস আমরা তাদের সকল লোককে কিনে নিয়েছি, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। কামরুল হোম ভাই। সৌরভ, কিন্তু তাদের কিছু রোবট ও অনেক শক্তিশালী লোকও আছে। আমি দেখ নিব। সৌরভ, এখন রোহানের শক্তিও আছে, প্লাস তার ছেলে আবিরেরও নাকি ম্যাজিক শক্তি। হাহা, তবে আমার সমান হবে না। হালা, রোহানের যে ছেলে আছে তা আমি জানি না। এবার ওই আবির সহ মরবে। কামরুল হোম বাই। তারপর আমরা অনেক প্ল্যান করলাম, কালকে অ্যাটাক হবে রোহানের উপর। পরের দিন আমি সুমুর সাথে সারাদিন থাকলাম। কোনো অজানা ভয় যেন আমাকে টানছে। যাক, রাতে সব প্রস্তুত করে চলে এলাম রোহানের স্থানা জিলাং দ্বীপে। রাহাত, তুই আগে এদিকের লোকগুলো দেখ। আর সৌরভ পিছন দিক দিয়ে অ্যাটাক কর। রাহাত হুম। রাহাতের টিমে ছিলে 500 লোক, তাদের সামনের দিকটার লোকগুলোকে জাজরা করে দিলা। এর সিগন্যাল চড়ে গেল রোহান আর আবিরের কাছে। এদিকে সৌরভকে আজকে কিরকম চিন্তিত লাগে। সৌরভের টিমও কম না, তারাও রোহানের অর্ধেক লোকক শেষ করে আসতেছে। আর আমি এখন আছি প্রায় শতাধিক রোবটের সামনে। তারা আমার দিকে আসছে আর লেজার রশ্মি ছুঁড়ে মারছে। আমি তাদেরকে আইস জাল মারে আরেকটা ফায়ার বলিক জাল মারি, এতে রোবটগুলোর যন্ত্র অকেজো হয়ে পড়ে। আর তাদের প্রতিটি স্টোন টুকরো টুকরো হয়ে পড়ে। এবার ওদের মেয়ের সামনে গেলে কিছু ম্যাজিক্যাল আর্মার পরা লোকদের কাছে নত হই। আর আমি কিছু স্পাইডার কমান্ড করি, এতে স্পাইডারের থাবাতে তারা মরে যাচ্ছে। রোহান আরাফাত, ফাইট থামাও, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার বাবাকে কেন মারলি? রোহান, তার জন্য আমি অনুতপ্ত। আমি কখনো ক্ষমা করব না। আজকে তোকে মারব। হঠাৎ আমার আবিরের ডাকে নজর যায়। আবির, আরাফাত, নিজেকে আমাদের কাছে পোষে দে, না হলে তোর ভালোবাসাকে। আমি সুমু এখানে। রাগে আবিরকে একটা স্পাইডার থাবা কমান্ড দিই। আর সাথে সাথে সুমু ছাড়া পেয়ে আমাকে জড়িয়ে ধরে। আর হঠাৎই সুমু তার কোমর থেকে একটা শর্ট বের করে আমার পেটে ঢুকিয়ে দেয়। আমি ভাবতেও পারিনি সুমু এরকম করবে। আমি তুতলিয়ে, শু মাইয়া। সুমু, হ্যাঁ আমি। শোন, আবির হলো আমার ভাই আর রোহান হলো আমার পিতা। তোকে মারলে এই পৃথিবীতে আমরা রাজ করব।
তাই তো করলাম নাটক। আমি তো অবাক। আমি বড্ড ভালোবাসি যে। আবির হাহাহা কবরে গিয়ে বাসিস। রোহান হাহাহা এখন তোর বন্ধুরাও পরপারে যাব। আমি তো আবার আসব, তবে আমার বন্ধুদের না বাঁচালে তারা আমাকে ক্ষমা করবে না। রাহাত আর সৌরভ তোরা পালিয়ে যা। রাহাত না ভাই, তোমাকে ছাড়া আমরা যাব না। সৌরভ তুমি আমাদের ভাই, তোমাকে এভাবে রেখে আমরা যাব না, মরলে আমরাও মরব। এরপর আমি রাহাত আর সৌরভকে একটা স্পাইডার ব্যারিয়ার বানিয়ে দিলাম। আমি হাত জোর করে বলছি তোরা তাড়াতাড়ি চলে যা। এরপর আর কিছু মনে নেই, মা বাবা দাদুর কথা খুব মনে পড়ে। সত্যি লুসিফার দাদার কথা ঠিক কাছের মানুষই করবে ঘাতকতা। এখানেই শেষ নয়, খুব তাড়াতাড়ি সিজন 2 আসবে। ভালো থাকবেন। পরবর্তী সিজনের অপেক্ষা করেন। সমাপ্ত।